রাজধানীতে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। প্রস্তুতি শেষ করার দাবি দুই সিটি কর্পোরেশনের, সচেতন করতে নানা উদ্যোগ। এককভাবে যারা লোক বল নাই তার জন্য অসুবিধাই হবে। পশু নিয়ে যে আমরা বের হবো, যাইতে হবে আমাদের নবকুমার মাঠে, পানি দিয়ে তো যাওয়া অনেক কষ্টকর। দেখো ওরা কোথায় নির্দিষ্ট করতে পারে জায়গা, যদি করতে পারে আমাদের জন্য ভালো হবে, আমরা সেখানেই করব। অনেক ইমাম সাহেবদের নির্ধারণ করেছি, তারা বিভিন্ন মাঠে জবে করার কাজটা করে দিতে পারেন। আমাদের পর্যাপ্ত পানি থাকবে, ব্রিজিং থাকবে, পরিচ্ছন্ন কর্মী আছে তারা থাকবে। ভারত থেকে বন্ধ থাকলেও ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে আসছে কোরবানির পশু, দাম রয়েছে সহনীয় পর্যায়ে। মায়ানমারের গরু নিয়ে আমাদের বাংলাদেশে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, এখন দাম মোটামুটি স্বাভাবিকভাবে আছে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এখনো চূড়ান্ত হয়নি ঈদে বাসের আগাম টিকিট বিক্রির দিনক্ষণ। চলতি সপ্তাহেই নেওয়া হবে সিদ্ধান্ত। 16 সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে বিআরটিসির। সমুদ্র সীমায় সম্পদের সুষ্ঠু নিরাপত্তায় নৌবাহিনীকে আরও আধুনিক করা হবে, মংলায় প্রধানমন্ত্রী। উদ্বোধন করলেন যুদ্ধজাহাজের নির্মাণ কাজ। জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থ সহায়তার অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী 5 দিনের রিমান্ডে। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় পলাতক 13 আসামির অস্থাবর মালামাল ক্রোকের নির্দেশ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের দিনভর কর্মবিরতি, সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা। এবং থামছেই না অস্ট্রিয়া ও জার্মানিমুখী অভিবাসীদের ঢল। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সহ একদিনেই হাঙ্গেরির সীমান্ত পেরোল 10,000 মানুষ। অস্ট্রিয়া ও জার্মানিমুখী অভিবাসীদের ঢল যেন থামছেই না। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সহ একদিনেই হাঙ্গেরি সীমান্ত পাড়ি দিয়েছে 10,000 মানুষ। হাঙ্গেরি থেকে অস্ট্রিয়াগামী ট্রেনে তাদের তুলে দিতে কাজ করছে হাঙ্গেরি কর্তৃপক্ষ। এদিকে জার্মান সরকার এবছর 8 লাখ অভিবাসীকে আশ্রয় দেবে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। কনকনে ঠান্ডায় রাত কাটানোর পর ভোরবেলা মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসে হাঙ্গেরির পুলিশ। তাদেরকে বাসে করে নিয়ে আসা হয় রেল স্টেশনে। ট্রেনে করে তারা যাবে অস্ট্রিয়ায়, সেখান থেকে যাবে জার্মানি। শনিবার অস্ট্রিয়া পর্যন্ত বাস সার্ভিস চালু করা হলেও রোববার অভিবাসীদের অস্ট্রিয়াগামী ট্রেনে তুলে দিতে বাস সরবরাহ করে হাঙ্গেরি সরকার। ট্রেনের জন্য অপেক্ষমান এসব মানুষের চোখে মুখে দেখা যায় কিছুটা প্রশান্তির ছাপ। তাদেরকে খাবার, পানি ও শীতের পোশাকও সরবরাহ করা হয়। আমি জার্মানি যেতে চাই কারণ আমি বাঁচতে চাই। সিরিয়ার অবস্থা ভয়াবহ। আমি আর আইএস আল কায়েদার ভয়াবহতা দেখতে চাই না। হাজারো মানুষের এ ঢল যেন থামবার নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শরণার্থী সমস্যা এরকম ভয়াবহ কখনো হয়নি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ থেকে আসা অভিবাসীদের এ ঢল সামলাতে হিমশিম খেলেও হাসি মুখেই তা করছে অস্ট্রিয়া ও জার্মানি কর্তৃপক্ষ। হাজারো মানুষকে স্বাগত জানিয়েছে দেশ দুটি, যাদের মধ্যে রয়েছে অনেক বাংলাদেশীয়। এ পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট জানিয়েছেন তার সরকার সিরিয়া ও ইরাক থেকে শরণার্থী গ্রহণ করবে এবং আর্থিক সহায়তা দেবে। $155 million in humanitarian assistance. এ প্রকট সমস্যায় অভিবাসীদের প্রতি সহমর্মিতা জানিয়ে সমাবেশ হয়েছে প্যারিসের রিপাবলিক স্কয়ারে। প্রায় 8,500 মানুষ রাস্তায় নেমে আসে ফ্রান্স সরকারকে এ সমস্যা সমাধানে এগিয়ে আসতে। এসব মানুষকে সাহায্য করা প্রয়োজন যাতে তারা তাদের পরিবার ও সন্তান নিয়ে বেঁচে থাকতে পারে। তারা ফ্রান্সেও আসছে নিরাপদ আশ্রয়ের আশায়। আমাদের উচিত এদের সাহায্য করা, তাড়িয়ে দেওয়া নয়। আমি চাই যুদ্ধ বন্ধ হোক। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধই এই সমস্যার মূল কারণ। এরকম ভয়াবহ অবস্থা দেখাটাও কষ্টদায়ক। এদিকে জার্মান সরকার দক্ষিণ পূর্ব ইউরোপের 75,000 অভিবাসন প্রত্যাশীর আবেদন নাকচ করে দিয়ে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আগত শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা ভাবছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।
এদিকে বাংলাদেশি সহ প্রায় ৬,০০০ শরণার্থী জার্মানি পৌঁছানোর পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের স্থায়ী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা রয়েছে। মিউনিখের সেন্ট্রাল রেল স্টেশন এলাকা থেকে অভিবাসীদের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শোয়েব কবির। আমি এখন দাঁড়িয়ে আছি সীমান্তবর্তী এলাকা জার্মানির মিউনিকের সেন্ট্রাল রেল স্টেশনের পাশে, যেখানে গতকাল প্রায় ৬,০০০ শরণার্থীকে নিয়ে আসা হয়েছে বাসযোগে এখানে অস্থায়ী ক্যাম্পে, এবং তারা সারা রাত ছিল এবং সকালবেলা তাদের মেডিকেল চেক আপ করার পর এবং রেজিস্ট্রেশন করার পরে বাসযোগে তাদেরকে স্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাদেরকে বাসা দেওয়া হবে এবং তাদের সবকিছু পরিকল্পনা করা হচ্ছে। এবং আমি ইতিমধ্যে বেশ কয়েকজন বাংলাদেশির সাথে কথা বলেছি, তারা বলছে প্রায় ৩০০ থেকে ৩৫০ বাংলাদেশি এখানে রয়েছে, বিভিন্ন গ্রুপে তারা এখানে এসেছেন এবং আসছেন। একটু আগে কথা বলেছিলাম মাদারীপুরের মোজাম্মেল এবং দাউদকান্দি রফিকের সাথে, তারা বলেছেন অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে তারা এসেছেন, ভারত, পাকিস্তান, তুর্কি এবং শেষ পর্যন্ত গ্রিস, অস্ট্রিয়া হয়ে তারা এখানে এসেছেন শুধুমাত্র তাদের ভাগ্য অন্বেষণে। এদিকে তো বাংলাদেশি আসছে বেশি গ্রিস থেকে, বর্তমানে অনেক বাংলাদেশি আছে, মনে করেন আজকে তো কম 50-60 জন হবে, টোটালে 300-র মতন আসতেছে। আর আগে বিয়ে হিসাব আছে, বেশি একটা নাই, বাংলাদেশে খুব। বাংলাদেশ সময় প্রায় 4টার দিকে সেন্ট্রাল মিউনিকের যে স্টেশন যেটি আছে, এখানে প্রায় কয়েক হাজার শরণার্থী এসেছে বুদাপেস্ট থেকে একদম সরাসরি ট্রেন যুগে, এবং তাদেরকে পুলিশ এসকর্ট দিয়ে তাদেরকে ক্যাম্পে নিয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে সন্ধ্যার পরে আরো বেশ কিছু শরণার্থীকে এখানে আনতে পারে। এই ছিল এখানকার সর্বশেষ খবর। সমুদ্র সীমায় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষাসহ জলসীমা নিরাপত্তায় নৌবাহিনীকে আরও আধুনিক ও সুসজ্জিত বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে খুলনা শিপইয়ার্ডে বৃহৎ দুটি জাহাজের নির্মাণ কাজ উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় আর বিদেশ নির্ভরতা নয়, বরং দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে বাংলাদেশে তৈরি জাহাজ রপ্তানি করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এখন থেকে সরকার আর কোনো রুগ্ন বা বন্ধ হয়ে যাওয়া শিল্প ব্যক্তি মালিকানা খাতে দেবে না বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। নৌবাহিনীর জন্য অত্যাধুনিক এই জাহাজটি নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড। দেশীয় ব্যবস্থাপনায় প্রথম যুদ্ধ জাহাজটিও 2013 সালে নির্মাণ করা হয় এখানেই। অর্ধ শতাব্দীরও পুরনো এই প্রতিষ্ঠানটিতে এখনো পর্যন্ত নির্মাণ করা হয়েছে 5টি যুদ্ধ জাহাজ। আগের দায় দেনা মিটিয়ে এখন লাভের মুখ দেখছে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে থাকা এই প্রতিষ্ঠানটি। শিপইয়ার্ডে পণ্য পরিবহনের জন্য দুটি জাহাজ নৌবাহিনীকে হস্তান্তর করার পাশাপাশি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন দেশের সর্ববৃহৎ দুটি যুদ্ধ জাহাজের নির্মাণ কাজ। প্রতিটি জাহাজ ঘন্টায় 25 নটিক্যাল মাইল বেগে চলতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের নতুন সমুদ্র সীমা সুরক্ষায় আরো বেশি যুদ্ধ জাহাজ নির্মাণের তাগিদ দেন শেখ হাসিনা। দেশে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ তৈরিতে খুলনা শিপইয়ার্ড অগ্রণী ভূমিকা পালন করছে। এজন্য আমি শিপইয়ার্ডের সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ বাইরে থেকে কত আমরা কিনবো, কিন্তু আমাদের নিজেদের তৈরি করতে হবে। বরং এই শিপইয়ার্ড থেকে জাহাজ তৈরি করে বিদেশে রপ্তানিও আমরা করতে শুরু করব। খুলনা শিপইয়ার্ডের সফলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খুলনার শিল্প কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করতে কাজ করছে তার সরকার। ইতিমধ্যে আমরা কিছু কিছু বন্ধ কলকারখানা চালু করেছি, আর এগুলি ব্যক্তি খাতে দেওয়ার জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমরা সেই সিদ্ধান্ত এখন পরিবর্তন করেছি। কোন শিল্প যেগুলি এখন হয় বন্ধ বা রুগ্ন, সেগুলি আর ওই টেন্ডার করে সস্তা দামে আমরা ব্যক্তি খাতে দেবো না, বরং সেখানে যে জমি অতিরিক্ত জমি রয়েছে সেগুলিকে যথাযথ ব্যবহার করে শিল্প প্লট করে বেসরকারি খাতে যারা বিনিয়োগ করবেন তাদের মাঝে সেই প্লট আমরা দেব এবং সেগুলো নতুন করে শিল্প কলকারখানা গড়ে তোলার সুযোগ দেব। খুলনা শিপইয়ার্ডের নতুন যুদ্ধজাহাজ দুটি নির্মাণ কাজ শেষ হবে 2017 সালে। সামরিক বাহিনীকে আধুনিকায়নের জন্য 2030 সালের মধ্যে যে ফোর্সেস গোল নির্ধারণ করা হয়েছে, তারই ধারাবাহিকতায় নৌবাহিনীর বহরে যুক্ত হচ্ছে নতুন যুদ্ধজাহাজ। আর এর ফলে সক্ষমতা বাড়বে বাংলাদেশ নৌবাহিনীর। এর আগে বাগেরহাটের মোংলায় নৌবাহিনীর জন্য দেশে নির্মিত প্রথম তেলবাহী ফ্লিট ট্যাঙ্কার খানজাহান আলী, দুটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ সন্দীপ ও হাতিয়ার কমিশনিং করেন প্রধানমন্ত্রী। অন্তর্ভুক্ত করা হয় আরো দুটি ল্যান্ডিং ক্রাফট। শাহ আলী জয়, সময় সংবাদ, খুলনা। রাজধানীতে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সিদ্ধান্ত নিয়ে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বিষয়টিকে সাধুবাদ জানালেও
কেউ কেউ বলছেন সহজে যাতায়াত, মাংস বন্টনের জন্য পর্যাপ্ত স্থান ও নিজস্ব লোকবল না থাকলে দুর্ভোগে পড়তে হবে। একই সঙ্গে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে সমস্যায় পড়ার আশঙ্কাও রয়েছে তাদের। এদিকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তুতি শেষ করে আনারও দাবি জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষ বলছেন যেখানে সেখানে পশু জবাই বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা সহজতর করা ও পরিবেশ দূষণ বন্ধে এই উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আরো জানাচ্ছেন মিজানুর রহমান কবির। প্রতি বছরই বিক্ষিপ্তভাবে কোরবানি হওয়ায় বর্জ্য সরানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় নগরবাসী ও নগর কর্তৃপক্ষকে। তবে আসন্ন ঈদে পশু কোরবানি করতে হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারণ করে দেয়া জায়গাতেই। এ লক্ষ্যে আপাতত 493টি স্থান নির্দিষ্ট করা হয়েছে। বিষয়টিকে স্বাগত জানালেও খালি জায়গা কম থাকা ও রাস্তাঘাট সরু হওয়ায় দক্ষিণের নাগরিকরা উদ্বিগ্ন। আর বৃষ্টির ফলে তৈরি হওয়া দুর্ভোগের ভয় রয়েছে উত্তর দক্ষিণ উভয় অংশেই। দেখো ওরা কোথায় নির্দিষ্ট করতে পারে জায়গা, যদি করতে পারে আমাদের জন্য ভালো হবে, আমরা সেখানেই করব। পশু নিয়ে যে আমরা বের হবো, যাইতে হবে আমাদের নবকুমার মাঠে। পানি দিয়ে তো যাওয়া অনেক কষ্টকর। এককভাবে যারা লোক বল নাই তার জন্য অসুবিধাই হবে। নগর কর্তৃপক্ষ বলছেন স্থানীয় কাউন্সিলরদের নেতৃত্বে পাড়া মহল্লায় চিহ্নিত জায়গাগুলোর সংস্কার কাজ শুরু হয়েছে। আমাদের মাননীয় মেয়র সাহেব অলরেডি সবাইকে বলে দিয়েছেন, বিভিন্ন স্কুল মাঠের আওতা আছে। আমরা এগুলো জনগণকে সচেতন করার জন্য আমরা তার নেতৃত্বেই ঈদের কিছুদিন আগে থেকে মাইকিং করে দিব। আমাদের পর্যাপ্ত পানি থাকবে, ব্রিজিং থাকবে, পরিচ্ছন্ন কর্মী আছে, তারা থাকবে। সিটি কর্পোরেশনের দাবি, বর্ষা মৌসুমে কোরবানি হওয়ায় বর্জ্য থেকে নানা রকম সমস্যা তৈরি হবার আশঙ্কা রয়েছে। এই সমস্যা কাটাতে কিছুটা ভোগান্তি মেনে নেওয়ারও আহ্বান তাদের। ঢাকা শহরে অসংখ্য হাজার হাজার ফ্ল্যাট বাড়ি রয়েছে, আমি যদি কিছু কমায় নিয়ে আসতে পারি সেটাই আমাদের সফলতা বলে মনে করবো। সেক্ষেত্রে খোলা জায়গার অভাবের কথা অনেকে বলেন, কিন্তু দেখেন আমরা প্রতি ওয়ার্ডে 4টে করে ঈদগাহ জামাত করে থাকি। যেখানে ঈদের নামাজ হয় সেখানে তো কোরবানি হতেই পারে। অনেক ইমাম সাহেবদের নির্ধারণ করেছি, 339 জন এ পর্যন্ত আমাদের নির্ধারিত আছেন। তারা বিভিন্ন মাঠে জবে করার কাজটা করে দিতে পারেন। এর পাশাপাশি অনেক মানুষ কোরবানি করতে যে কসাইয়ের অভাব অনুভব করেন। আমরা কসাই না বলে তাদেরকে মাংসকর্মী যদি বলি, যার প্রয়োজন হয় তাদেরকে নিয়ে তারা যাতে কোরবানির কাজটি সমাধা করতে পারেন। পরবর্তীতে স্থায়ীভাবে জায়গা নির্ধারণের পরিকল্পনার কথাও জানান নগর কর্তৃপক্ষ। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে গরু না আসলেও কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিদিন পশু আসছে মিয়ানমার থেকে। কক্সবাজারের শাহপরী দ্বীপ করিডোর হয়ে গত কয়েকদিনে এসেছে 5000-এর বেশি গরু, মহিষ ও ছাগল। ব্যবসায়ীরা বলছেন ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মিয়ানমার থেকে পশু আমদানি। দামও রয়েছে স্বাভাবিক পর্যায়ে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমার থেকে নাফ নদী হয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ করিডোর দিয়ে দেশে আসছে গরু, মহিষ ও ছাগল। ট্রলারে করে প্রায় প্রতিদিনই ব্যবসায়ীরা আমদানি করছেন এসব পশু। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মিয়ানমার থেকে পশু আমদানি। ব্যবসায়ীরা বলছেন আমদানি ব্যয় কম হওয়ার কারণে এসব পশুর দামও স্বাভাবিক পর্যায়ে রয়েছে। ডেলি 200-300 হইতে 400 অথবা 200, কোরবানির ঈদের ভিতরে 10,000 মতো একটা স্কিম করছি আর কি। পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে বাজারও নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলে আশা করতেছি। ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজার, চিটাগাং গুলো যাবে, ইনশাল্লাহ আশা করি আমাদের গরুর দাম নিয়মিত মতো থাকবে। মায়ানমারের গরু নিয়ে আমাদের বাংলাদেশে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, এখন দাম মোটামুটি স্বাভাবিকভাবে আছে, অতিরিক্ত বাড়তি না। এদিকে পশু আমদানির ক্ষেত্রে মিয়ানমারের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি হলে দেশে কোনো সংকট থাকবে না বলে জানালেন এ ব্যবসায়ী। মিয়ানমার সরকারের সাথে যদি একটা চুক্তিতে আসা যায় যে নির্দিষ্ট পরিমাণের গরু সাপ্লাই হবে, তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক উপকার হবে। এতে করে গরুর দামও অনেক কমবে এবং সাপ্লাইও অনেক বাড়বে। ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে পশু আমদানি বাড়ছে এবং রাজস্ব আদায়ও বেড়েছে বলে জানালেন টেকনাফ স্থলবন্দরের এই শুল্ক কর্মকর্তা। কুরবানির ঈদ সামনে রেখে তাতে আমাদের উত্তরোত্তর আমদানির পরিমাণ বাড়ছে। বিজিবি, তারপর স্থানীয় সরকার এবং আমাদের সঙ্গে যৌথভাবে এখানকার ক্যাটেল আমদানির লোকদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। গত বছর এ সময় মিয়ানমার থেকে পশু আমদানি হয়েছে 15,000-এর বেশি। সময় সংবাদ, কক্সবাজার। ঈদুল আজহায় ঘরমুখ যাত্রীদের জন্য রেলের আগাম টিকিট বিক্রির তারিখ ঘোষণা হলেও বাসের টিকিট বিক্রির দিন তারিখ ঠিক হয়নি এখনো। বাস মালিকরা জানিয়েছেন চলতি সপ্তাহে বৈঠক করে টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হবে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসি আগামী 16 সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন বাস ডিপো থেকে আগাম টিকিট বিক্রি করবে।
আরো জানাচ্ছেন তানিন মেহেদি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে প্রতি বছর ঈদে লাখ লাখ নগরবাসী ঢাকা ছাড়েন। বাড়ি ফেরার এই আনন্দযাত্রার অন্যতম মাধ্যম বাস। দেশের বিভিন্ন প্রান্তের অন্তত 60টি রুটের বাসে করে বাড়ি ফেরেন এসব যাত্রীরা। আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখের ঘোষণা আসছে চলতি সপ্তাহে। ঈদের টিকিট আমরা ঈদের 7-8 দিন আগে থেকে বিক্রি শুরু করতে চাই। এই বিষয়টা নিয়ে এখনো আমরা বসি নাই। সোমবার দিন আমরা বসবো, বসে আমরা ডিসিশন নিব যে কবে থেকে আমার অগ্রিম টিকিট বিক্রি হবে। অপরদিকে আগামী 16 সেপ্টেম্বর থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে বিআরটিসি। রাজধানীতে বিআরটিসির ডিপোগুলো থেকে যাত্রীরা টিকিট কাটতে পারবেন। গত ঈদে আমরা 400 গাড়ি বিভিন্ন জায়গায় রিজার্ভ পাঠিয়েছি, নর্মাল সার্ভিসে যেগুলো আছে আন্তঃজেলা, তার বাইরেও আমরা আরো 400 গাড়ি পাঠিয়েছিলাম, এবারও পাঠাবো। তবে ঈদ স্পেশাল সার্ভিসের জন্য আমরা আগামী 14 তারিখে আমাদের একটা সভা আছে, সেই সভায় সকল ম্যানেজাররা উপস্থিত থাকবেন। সেই ম্যানেজারদেরকে আমরা কঠোরভাবে সেই সমস্ত এই ইনস্ট্রাকশনগুলো দেব। সম্প্রতি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেও ঈদ যাত্রায় অগ্রিম টিকিট কিনতে যাত্রীদের কোনো বাড়তি ভাড়া গুনতে হবে না বলে জানিয়েছে বিআরটিসি ও বাস মালিকরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজশাহীতে সকালের খাবার খেয়ে 30 জন গরু ব্যবসায়ী অসুস্থ। গুরুতর অবস্থায় 20 জন রাজশাহী মেডিকেলে ভর্তি। হোটেল মালিক সহ আটক 4। সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে 16 লাখ টাকা অর্থায়নের অভিযোগে গার্মেন্টস ব্যবসায়ী এনামুল হককে 5 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শনিবার রাতে গ্রেপ্তারের পর আজ তাকে চট্টগ্রামের বাঁশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুপুরে এনামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মোহাম্মদ সাজ্জাদ হোসেন 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে বাঁশখালীর লটমনি পাহাড়ের অস্ত্র উদ্ধার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। র্যাব জানায় ব্যবসায়ী এনামুলের অ্যাকাউন্ট থেকে হামজা ব্রিগেডের পরিচালক মনিরুজ্জামান ডনের অ্যাকাউন্টে 16 লাখ টাকা পাঠানোর তথ্য পেয়েছে তারা। এর আগে একই মামলায় 3 আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। ওনার অ্যাকাউন্ট হচ্ছে মহাখালীতে, কিন্তু উনি টাকা জমা দিয়েছিলেন উত্তরা শাখার অনলাইন সুবিধা নিয়ে, ওখান থেকে জমা দিয়েছিলেন 16 লক্ষ টাকা। উনি দিয়েছেন 11-12 তারিখের দিকে আগস্টে। আর উনি যেটা বলতে চাচ্ছেন যে তার 4-5 দিন আগে তাকে টাকাটা দিয়েছেন, এবং যারা ব্যক্তিরা তাকে এই টাকাটা দিয়েছিলেন তাদের সাথে উনি বিভিন্ন সময়ে বসছিলেন। এখন আমরা জিজ্ঞাসাবাদ করছি। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার পলাতক 13 আসামির মালামাল আগামী 7 দিনের অক্টোবরের মধ্যে ক্রোকে নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ.এম. শফিকুল ইসলাম এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ চার্জশিটভুক্ত 22 আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে ওকালতনামা না থাকায় সংক্ষিপ্ত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এছাড়া আগামী 7 অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। পাশাপাশি এ সময়ের মধ্যে পলাতকদের অস্থাবর মালামাল ক্রোকের পর ডিবি পুলিশকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। গত বছরের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। মধ্যবর্তী নির্বাচনের ধোঁয়া তুলে জনগণকে বিভ্রান্ত না করতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন তারা। এ সময় ষড়যন্ত্র করে বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন নেতারা। বাংলাদেশে যখন শেখ হাসিনার সরকার এখন একটা মডেল হয়ে গেছে, এইটাকে নষ্ট করার জন্য এই বিএনপি ষড়যন্ত্র দেশে বিদেশে বসে শুরু করছে। ষড়যন্ত্র করে বাংলাদেশ আর কিচ্ছু হবে না। যেভাবে আপনারা আওয়ামী ক্ষমতায় আসছেন সেই রাস্তা বন্ধ। মার্কিন একটি গবেষণা প্রতিষ্ঠান আজকে তাদের জরিপে উঠে এসেছে জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, এই সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এই জরিপের বিভিন্ন ব্যাখ্যা করছেন আজকে বিএনপি বা অনেকেই। আপনারা যদি এই জরিপকে মিথ্যা প্রমাণিত করতে চান, আপনারা যদি মনে করেন আপনাদের জনপ্রিয়তা বেড়েছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে, তাহলে 2018 সালের শেষার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহণ করুন এবং আপনাদের জনপ্রিয়তা পরীক্ষা করুন। আমি স্পষ্ট বলতে চাই, মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নাই। বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন আর হবে না।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগের দাবিতে আজ পূর্ণ দিবস কর্মবিরতি এবং মৌন মিছিল করেছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। এদিকে অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে শনিবারের মধ্যে উপাচার্যের পদত্যাগের জন্য সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষকরা, কিন্তু পদত্যাগ না করায় সকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেন তারা। এতে বেশ কয়েকটি বিভাগের ক্লাস বন্ধ রয়েছে। কর্মসূচির পক্ষে দুপুরে আন্দোলনরত শিক্ষকদের ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করার কথা রয়েছে। এদিকে অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। তবে এই ধরনের নির্দেশনাকে অযৌক্তিক দাবি করে আন্দোলনরত শিক্ষকরা বলছেন, উপাচার্য বিরোধী আন্দোলন থামাতে এই কূটকৌশল নেওয়া হয়েছে। এদিকে শাহরিয়ার মজুমদারের মৃত্যুতে আগামীকালের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ছাত্র সংশ্লিষ্ট যদি কোনো কর্মসূচি চালাতে হয়, যেমন মিছিল, সমাবেশ, র্যালি, এগুলোর জন্য প্রক্টোরিয়াল বোর্ডের পূর্ব অনুমতি প্রয়োজন এবং এর অনুমতি ছাড়া যদি কেউ কোনো কিছু করে তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে, সে যেই হোক। যেহেতু আমাদের একটা আন্দোলন চলছে, সে আন্দোলনকে কিভাবে দাবিয়ে রাখা যায়, আর ছাত্রছাত্রীরা তাদের স্বতঃস্ফূর্ততা নিয়ে তারা চলে আসছে, এটা আমাদের তাদের সাথে কোনো যোগাযোগ নাই। সেইটাই কারণ ছাত্রছাত্রীরা যাতে না নামতে পারে, সেই কারণেই তারা এটা দিয়েছে। রাজশাহীর সিটি হাটে সকালের খাবার খেয়ে অন্তত ৩০ জন ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের মালিক সহ ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে সিটি হাটের একটি হোটেলে সকালের খাবার খান টঙ্গী ও নরসিংদী থেকে যাওয়া ৩০ জন ব্যবসায়ী। প্রায় আধ ঘন্টা পর এদের সবাই একে একে অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে অনেকে অচেতন হয়ে যান। এ সময় দ্রুত তাদের রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান, দূষিত খাবার কিংবা খাবারে বিষক্রিয়ার কারণে একসাথে সবাই অসুস্থ হয়ে পড়তে পারেন। এই ঘটনায় খাবারের নমুনা সংগ্রহ করেছে রাজপাড়া থানা পুলিশ। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনার আদালতে তার আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। গতকাল হুম্মাম কাদের চৌধুরীকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। ৭ বছর আগে ধানমন্ডি থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়। সিটি মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় নারায়ণগঞ্জে। বিকেলে শহরের ডিআইটি রোডে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই সমাবেশ হয়। এ সময় নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানানো হয়। খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ দিন দিন উন্নতি করছে বলে মনে করেন দেশি বিদেশি বিশিষ্টজনেরা। খাদ্য নিরাপত্তা নিয়ে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সেমিনারে এমন অভিমত উঠে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক ওই সম্মেলনে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম শারাফিন সিদ্দিক ছাড়াও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় অন্তত 10টি দেশের খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞগণ সম্মেলনে যোগ দেন। আফগানিস্তানের সামরিক অভিযান চলাকালে সংঘর্ষে 17 সেনা ও শতাধিক জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় 100 জন। এছাড়াও এই অভিযান চলাকালে 10 জনকে আটক করা হয়েছে। গত 24 ঘন্টায় জঙ্গি গোষ্ঠী তালেবান বিরোধী সামরিক অভিযান চলাকালে 103 জন জঙ্গি নিহত হয় বলে রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় আহত হয় 97 জন। অভিযানকালে নিরাপত্তা বাহিনী রাস্তায় পেতে রাখা বেশ কিছু স্থল মাইন খুঁজে পেয়েছে এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। অভিযান চলাকালে সংঘর্ষ ও রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে 17 জন সেনা নিহত হয়।
গত বছরের ডিসেম্বর থেকে জঙ্গি গোষ্ঠী তালেবান বিরোধী অভিযান চালিয়ে আসছে দেশটির সামরিক বাহিনী। And left 10 others wounded. Fighting this year is being closely watched after the Afghanistan's army and police to বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে রংপুর রাইডার্সের খেলোয়াড়দের বকেয়া অর্থ পরিশোধ করবে দলটির ফ্র্যাঞ্চাইজি। সবশেষ বিপিএল এ দেশীয় বিদেশি ক্রিকেটারদের পাওনা অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিগুলো। পরে বিসিবি দায়িত্ব নেয় খেলোয়াড়দের বকেয়া পরিশোধের। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার ক্রিকেট বোর্ডে জাতীয় দলের 3 সিনিয়র ক্রিকেটার মাশরাফি, মুশফিক ও তামিমের হাতে চেক তুলে দেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। এ সময় জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বিসিবির প্রধান নির্বাহী সহ বোর্ড পরিচালকরা উপস্থিত ছিলেন। জানা গেছে মোট 75 জন ক্রিকেটারকে প্রায় 2.5 কোটি টাকা পরিশোধ করেছে বিসিবি। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজধানীতে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। প্রস্তুতি শেষের দাবি সিটি কর্পোরেশনের। ভারত থেকে বন্ধ থাকলেও মিয়ানমার থেকে আসছে কোরবানির পশু। এখনো চূড়ান্ত হয়নি ঈদে বাসের আগাম টিকিট বিক্রির দিনক্ষণ। চলতি সপ্তাহেই নেওয়া হবে সিদ্ধান্ত। 16 সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে বিআরটিসির। সমুদ্র সীমায় সম্পদের সুষ্ঠু নিরাপত্তায় নৌবাহিনীকে আরও আধুনিক করা হবে, মংলায় প্রধানমন্ত্রী। উদ্বোধন করলেন যুদ্ধ জাহাজের নির্মাণ কাজ। জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থ সহায়তার অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী 5 দিনের রিমান্ডে। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় পলাতক 13 আসামির অস্থাবর মালামাল ক্রোকের নির্দেশ। এবং থামছেই না অস্ট্রিয়া ও জার্মানিমুখী অভিবাসীদের ঢল। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সহ একদিনেই হাঙ্গেরি সীমান্ত পেরুল 10,000 মানুষ। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।